এভরিওয়ান, প্রিজমের পক্ষ থেকে এইচএসসি 2026 প্রজেক্ট এইসের আজকের ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ফার্স্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তন্নি সাহা, পড়াশোনা করছি ঢাকা ভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টে। সো আজকে আমরা হলো ফিনান্স ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনা, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো যারা হলো ক্লাসটা করবা অবশ্যই কি খাতা কলম নিয়ে বসবে, যাতে আমি ইম্পর্টেন্ট কোনো কিছু বললে সেটা অবশ্যই কি নোট ডাউন করতে হবে। তো চলো শুরু করি। তো ফার্স্টে হলো আমরা এই চ্যাপ্টারে হলো আলোচনা করতে যাচ্ছি হলো অর্থায়নের ধারণা, তারপর হলো অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়নের কার্যাবলী, তারপর অর্থায়নের ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত। এই টপিকগুলো নিয়ে আজকে হলো আমরা আলোচনা করব আজকের ক্লাসে। সো ফার্স্টে আমরা জেনে নিই যে অর্থায়নের ধারণা, অর্থাৎ অর্থায়ন বলতে আসলে কি বোঝায়। তো অর্থায়ন এটাকে ইংলিশে বলা হয় কনসেপ্ট অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়ন এটার ইংরেজি শব্দ হলো ফাইন্যান্স। তো অর্থায়ন, তো এই অর্থায়ন কথাটার সাথে অবশ্যই কি অর্থ কথাটা রিলেটেড না, তাই না? তো আমরা বুঝতে পারতেছি যে অর্থায়ন এই জিনিসটা অবশ্যই কি অর্থের সাথে রিলেটেড। তো অর্থ আমাদের কিন্তু প্রতিটা ক্ষেত্রে দৈনন্দিন জীবনে জড়িত অর্থ কথাটা, তাই না? আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, অব্যবসায়িক প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অর্থের প্রয়োজন আছে অবশ্যই। তো সেই অর্থের যেমন প্রয়োজন আছে, ওই অর্থর কি বিভিন্ন আর্থিক পরিকল্পনা করতে হয় অর্থ সম্পর্কিত। তারপর হলো ওই অর্থটা কোথা থেকে সংগ্রহ করতে হবে, ওই উৎস সমূহ খুঁজে বের করতে হবে। তারপর হলো উপযুক্ত উৎস থেকে সেই অর্থটা সংগ্রহ করতে হবে। তারপর ওই অর্থটার সঠিক ব্যবহার করতে হয়, তাই না? তো এই যে অর্থ সম্পর্কিত এই কার্যাবলীগুলোকে আমরা বলি হলো অর্থায়ন। সো আমরা যদি অর্থায়নের ডেফিনেশনটা দেখি, এখন দেখো যে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ণয়। ফার্স্টে হলো আমাদের কি করতে হবে, কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন সেটা ফার্স্টে হলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর হলো উক্ত অর্থ বা তহবিলের সম্ভাব্য উৎসসমূহ খুঁজে বের করতে হবে, যে কি কি উৎস আছে ওই অর্থটা সংগ্রহের জন্য, কোন কোন উৎস অ্যাভেলেবেল আছে, ওই উৎসসমূহ আমাদেরকে কি খুঁজে বের করতে হবে। তারপর হলো বিভিন্ন উৎসের শর্তাবলী বিবেচনা করে অর্থ সংগ্রহ করতে হবে। তো এই যে বিভিন্ন উৎস যে অ্যাভেলেবেল আছে, তো সবগুলা উৎস থেকে অবশ্যই অর্থ সংগ্রহ করব না। যেটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি লাভবান হবে, যেটার কস্ট বা ব্যয় কম, ওই উৎসটা থেকে প্রতিষ্ঠান কি করবে, অর্থটা সংগ্রহ করবে। তারপর হলো সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার করার প্রক্রিয়াকে আমরা বলতেছি হলো অর্থায়ন। তারপর ওই অর্থটা উপযুক্ত উৎস থেকে সংগ্রহ করে এটা সঠিক ইউটিলাইজ করতে হবে, এটা সঠিক ব্যবস্থাপনা করতে হবে। তো এই যে গোটা প্রসেসটা, এটাকে আমরা বলতেছি অর্থায়ন। যদি আমি একটা এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাতে চাই, ধরো তুমি হলো কোন একটা ক্লাবের পরিচালক। তো তুমি চাচ্ছ ক্লাব থেকে হলো একটা হলো প্রোগ্রাম আয়োজন করবা। তো ওই যে প্রোগ্রামটা আয়োজন করবা, ওই প্রোগ্রামটা আয়োজন করার জন্য কি তোমার অবশ্যই কি অর্থের প্রয়োজন আছে, তাই না? তো এই প্রোগ্রামটা করতে তোমার অর্থ লাগবে, অর্থের দরকার আছে। তো এই জন্য তুমি কি করবা, ফার্স্টে এই যে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ তুমি ওই প্রোগ্রামটা করতে চাচ্ছ, ওই প্রোগ্রামের আয়োজন করতে চাচ্ছ, তার জন্য তোমার কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগবে। ধরো এই প্রোগ্রামটা করার জন্য তোমার হলো, ওই প্রোগ্রামটা করার জন্য ধরো তোমার হলো টোটাল ধরো 5 লক্ষ টাকা দরকার। তো এই যে তুমি কি করলা, যে নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জনের জন্য ফার্স্টে হলো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আইডেন্টিফাই করলা, যে তোমার ওইটা লক্ষ্যটা অর্জন করার জন্য তোমার কি পরিমাণ অর্থের প্রয়োজন আছে। তারপর তোমার কি কি করতে হবে, এই যে অর্থটা সংগ্রহ করতে হবে অবশ্যই, তাই না? তো তোমাকে এখন খুঁজতে হবে যে কি কি অ্যাভেলেবল সোর্সেস আছে, যে ওই সোর্সগুলো থেকে আমি অর্থটা সংগ্রহ করতে পারি। ধরো এটা যেহেতু একটা ক্লাব, ধরো এখানে ক্লাবের যারা সদস্য আছে তাদের থেকে তুমি টাকা কালেক্ট করতে পারো, সদস্য। তারপর হলো এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের থেকে তুমি হলো চাঁদা নিতে পারো। তারপর হলো বিভিন্ন স্পন্সরশিপ, এটার মাধ্যমেও তুমি হলো টাকা কালেক্ট করতে পারো। তারপরে ধরো হলো যদি এই সকল সোর্স থেকে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ অর্থ তোমার কালেক্ট না হয়, তাহলে তুমি হলো ব্যাংক থেকে ঋণ নিতে পারো। তারপর হলো প্রোগ্রামের টিকিট কেটে ওই ঋণের অর্থ তুমি কি পরিশোধ করে দিতে পারো। তো এই যে বিভিন্ন উৎস আছে, ওই টাকাটা তুমি কালেক্ট করা। তো
এই ক্ষেত্রে দেখো তুমি অবশ্যই কি সবগুলো উৎস থেকে অবশ্যই কি টাকা কালেক্ট করবে না, তো তুমি দেখবা যে যেটার ক্ষেত্রে হলো কম খরচ ওইটার থেকেই তুমি কি টাকাটা নিবা। তো এই ক্ষেত্রে যদি তুমি ব্যাংক ঋণের মাধ্যমে টাকা নাও তার মানে তোমাকে সুদ দিতে হবে, তো এই ক্ষেত্রে হলো এক্সট্রা খরচ আছে। বাট তুমি যদি সদস্য, তারপর হলো সদস্যদের টাকা, তারপর হলো চাঁদা, স্পন্সরশিপ, এগুলোর মাধ্যমে টাকাটা কালেক্ট করতে পারো, তাহলে এগুলোর ক্ষেত্রে হলো কম খরচ, তাই না? তো এই ক্ষেত্রে তুমি সিলেক্ট করলা যে এই যে বিভিন্ন অ্যাভেলেবল সোর্সেস আছে, তুমি হলো সদস্য, তারপর হলো চাঁদা, স্পন্সরশিপ, এগুলোর মাধ্যমে হলো টাকাটা কালেক্ট করবা। তাহলে তুমি কি করলা, বিভিন্ন উৎস খুঁজে তুমি উপযুক্ত উৎসগুলা আইডেন্টিফাই করলা যে কোন উৎস থেকে তুমি টাকাটা কালেক্ট করে তোমার সবচেয়ে কম খরচ হচ্ছে। তাহলে তুমি হলো এই যে 3টা উৎস থেকে তুমি তাহলে 5 লক্ষ টাকা সংগ্রহ করলা। তারপর এই যে 5 লক্ষ টাকা সংগ্রহ করলা, তারপর এটা কি সঠিক ইউটিলাইজ করতে হবে অবশ্যই, তাই না? তো এই ক্ষেত্রে দেখো এই যে 5 লক্ষ টাকা ধরো তুমি হলো এখান থেকে হলো এই যে প্যান্ডেল করতে হবে, লাইটিং করতে হবে প্রোগ্রামের জন্য, তো এই যে সাজসজ্জা বাবদ যে খরচ, এই ক্ষেত্রে ধরো তোমার হলো ধরো সাজসজ্জা বাবদ খরচ, এই ক্ষেত্রে ধরো তোমার হলো এখানে তুমি হলো 2 লাখ টাকা খরচ করবা। তারপরে হলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে ধরো আরো 2 লাখ টাকা খরচ করবা। তারপর আরো 1 লাখ টাকা আছে, ওই 1 লাখ টাকা ধরো আরো আনুষঙ্গিক যে খরচ হবে ওই ক্ষেত্রে তুমি ওই ওই 1 লক্ষ টাকা খরচ করলা। তাহলে এই যে গোটা প্রসেসটা, এটা আমরা সম্পূর্ণভাবে বলতে পারি এটা আসলে অর্থায়ন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্থায়ন জিনিসটা আসলে কি। তো এটা হলো, এখন যদি বলি এখানে একটা লাইন বলা হয়েছে যে অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। তো এই যে কেন বলা হয়েছে, যদি তুমি একটা বিজনেস করতে চাও, তো বিজনেস করতে চাও, তো এই ক্ষেত্রে তোমার ফার্স্টে যে কথাটা মাথায় আসবে, তোমার কি অর্থের দরকার, তাই না? তো তুমি ওই বিজনেস করার জন্য তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে তোমার হলো নির্দিষ্ট পরিমাণ অর্থের দরকার। ওই অর্থটা তোমার হলো কোন কোন উৎস থেকে ওই অর্থটা নেওয়া যায় ওইটা নিয়ে চিন্তা করতে হবে। তারপর তুমি উপযুক্ত উৎস থেকে ওই অর্থটা সংগ্রহ করবা, তারপর হলো ওই অর্থটা হলো বিজনেসে বিনিয়োগ করবা। ধরো হলো কর্মচারীদের বেতন দিতে হবে, তারপর বিভিন্ন ধরনের অ্যাসেট ক্রয় করতে হবে। তো এই যে বিজনেস করতেও কিন্তু এই অর্থায়নের কনসেপ্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো এই যে বিজনেসের ক্ষেত্রে যে অর্থায়ন, ওটাকে আমরা বলি হলো ব্যবসায় অর্থায়ন। তো এই যে ব্যবসায় অর্থায়ন, এটা হলো আমরা অর্থায়নের শ্রেণী বিভাগে পড়বো আরো বিস্তারিতভাবে। সো আশা করি তোমরা অর্থায়নের কনসেপ্টটা বোঝাতে পেরেছি। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো এখন হলো আমরা আলোচনা করব হলো অর্থায়নের শ্রেণী বিভাগ বা স্বরূপ বা ধরন। এখান থেকে মেনলি হলো তোমাদের সিকিউ আসে। সো সিকিউর জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা অর্থায়নের শ্রেণীবিভাগ নামেও থাকতে পারে, আবার হলো স্বরূপ বা ধরন এভাবেও থাকতে পারে। তো এই যে অর্থায়নের শ্রেণীবিভাগ যদি দেখো, অর্থায়নকে ফার্স্টে হলো 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সরকারি অর্থায়ন, তারপরে হলো বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নকে আবার 3টা সেগমেন্টে ভাগ করছে। একটা হলো ব্যক্তিগত অর্থায়ন, তারপর হলো ব্যবসায় অর্থায়ন, তারপর হলো অব্যবসায় অর্থায়ন। তো আমরা হলো একটা একটা করে হলো পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। তো ফার্স্টে আসি হলো সরকারি অর্থায়ন। তো সরকারি অর্থায়ন আসলে কি বোঝায়? তো ফার্স্টে তোমাকে জানতে হবে যে সরকার আসলে কি করে। এক সরকার হলো কোনো রাষ্ট্র বা সরকার হলো দেশ পরিচালনা করে, তাই না? তো এই ক্ষেত্রে হলো এই যে দেশ পরিচালনা করে, এই ক্ষেত্রে কিন্তু সরকারের কি অর্থের দরকার আছে, বিভিন্ন ধরনের আর্থিক পরিকল্পনা করতে হয়, বাজেট পেশ করতে হয়, তারপর হলো ওই অর্থটা সঠিকভাবে কাজে লাগাইতে হয়। তো এই যে এই সরকারি ক্ষেত্রে যে এই সমস্ত অর্থ সম্পর্কিত কার্যাবলী, এটাকে আমরা বলবো হলো সরকারি অর্থায়ন। তো এখানে দেখো ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে রাষ্ট্র বা স্থানীয় সরকারের অর্থায়নকে মূলত বলা হয় সরকারি অর্থায়ন। তাদের হলো প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা করতে হয়, তারপর হলো উৎস চিহ্নিতকরণ, তারপর ওইসব উৎস হতে অর্থ সংগ্রহ ও তার সুষ্ঠু বন্টনকে বলা হয় সরকারি অর্থায়ন। তারপরে এখানে দেওয়া হয়েছে যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য। অন্যান্য অর্থায়নের
গুলা যদি চিন্তা করো, যেমন ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য মূলত মুনাফা অর্জন করা। তো এক্ষেত্রে দেখো, যেটা সরকারি অর্থায়নের ক্ষেত্রে কিন্তু মূল লক্ষ্য অবশ্যই মুনাফা অর্জন না। কেননা সরকার কি করে, সরকার হলো একটা দেশ পরিচালনা করে, অবশ্যই কি সরকার অবশ্যই মুনাফা অর্জন করার জন্য আসে নাই। তাহলে এই ক্ষেত্রে দেখো, সরকারের কাজ হলো একটা দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখা, কিভাবে দেশের জনগণকে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে নেওয়া যায়, এই সমস্ত কাজ। তাহলে এক্ষেত্রে অবশ্যই কি আমরা বুঝতে পারতেছি যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য মুনাফা অর্জন না। তাহলে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য দিতে হবে যে জনগণের আর্থসামাজিক কল্যাণ সাধন। এটা হলো অনেক সময় সিকিউর করতে আসে, এটা কমন একটা কোশ্চেন যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, তাহলে আমরা দিব হলো জনগণের আর্থসামাজিক কল্যাণ সাধন করা। তারপরে হলো ব্যয়ের খাতসমূহ। তো সরকারি অর্থায়নে কি হয়, সরকারকে বিভিন্ন খাতে ব্যয় করতে হয়, যেমন বিভিন্ন ধরো সরকারি প্রতিষ্ঠান যে আছে, ওই সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হয়, ভাতা দিতে হয়। তারপর হলো বিভিন্ন আইন শৃঙ্খলা প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয়। তারপর বিভিন্ন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যয় করতে হয়। তো এগুলা মেনলি হলো সরকারি অর্থায়নের ব্যয়ের খাতসমূহ। তো এখানে হলো ব্যয়ের খাতসমূহ দেওয়া হয়েছে, যেমন ধরো রাস্তাঘাট নির্মাণ করলো, সেতু, সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপর সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো, এগুলা মেনলি হলো সরকারের ব্যয়ের খাত। তো এরকম আরো অনেক খাতে হলো সরকারকে ব্যয় করতে হয়। তো এই যে সরকার ব্যয় করতে হয় বিভিন্ন খাতে, এই যে ব্যয় যে করবে, এটার জন্য অবশ্যই কি অর্থের দরকার। তো ওই অর্থটা সরকার কোথা থেকে সংগ্রহ করে, তো এই যে এখানে দেওয়া হয়েছে যে সরকারের অর্থ সংগ্রহের উৎসসমূহ। তো সরকার মূলত অর্থটা সংগ্রহ করে যেমন আয়করের মাধ্যমে, যেটা ট্যাক্স, অর্থাৎ সরকারকে জনগণ কি দেয়, তাদের আয়ের উপর ট্যাক্স দেয়। তো এটা সরকারের জন্য একটা অর্থ সংগ্রহের উৎস। তারপর হলো মূল্য সংযোজন কর, যেটাকে বলা হয় ভ্যাট। ভ্যাট মানে হলো, এটার ফুল ফর্ম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো এটা মূলত পণ্যের উপর এই ট্যাক্সটা ধরা হয়। তো এটাও কি সরকারের একটা অর্থ সংগ্রহের উৎস। তারপরে হলো উৎপাদন শুল্ক, তারপর আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, তারপর হলো ট্রেজারি বিল বিক্রি, এগুলোর মাধ্যমে কি অর্থ সংগ্রহ করে। তারপর হলো আরেকটা দেওয়া হয়েছে এখানে বৈদেশিক ঋণ গ্রহণ। তো সরকার অনেক সময় কি করে, বিভিন্ন যদি এই যে বিভিন্ন ধরনের যে ব্যয় করে, ওই ব্যয়সমূহ যদি এই যে আয় যেখান থেকে হলো অর্থ সংগ্রহ করা যায়, ওই আয়ের উৎসসমূহ দ্বারা যদি ওই ব্যয়টা নির্বাহ না করা যায়, তখন কি সরকারকে বিভিন্ন ধরনের ঋণ নিতে হয়। অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিষ্ঠান বা বৈদেশিক বিভিন্ন জায়গা থেকে হলো সরকারকে ঋণ নিতে হয়। তো যেটা বৈদেশিক আহ, বিভিন্ন যে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে যে সরকার অর্থটা সংগ্রহ করে ঋণের মাধ্যমে, এটাকে বলা হয় বৈদেশিক ঋণ। তো এই যে বৈদেশিক ঋণ, এক্ষেত্রে ধরো বিভিন্ন বিভিন্ন সংস্থা আছে বিদেশি, যেমন ধরো এডিবি, তারপর হলো আইডিবি, তারপর ওয়ার্ল্ড ব্যাংক। তো এগুলা থেকে মূলত সরকার বৈদেশিক ঋণ নিয়ে থাকে। এডিবি, এটার অনেক সময় ফুল ফর্ম আসে এগুলার, যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই জিনিসগুলো হলে তোমরা মূলত নোট ডাউন করতে পারো। তারপর হলো আইডিবি, এটাকে বলা হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সবগুলা বিদেশি সংস্থা। তো সরকার এরকম বিভিন্ন হলো বিদেশি সংস্থাগুলা থেকে হলো ঋণ নিয়ে থাকে। তো এই যে সরকার হলো কয়েকদিন আগে যে এই মেট্রো রেলটা করছে, তো এক্ষেত্রেও কিন্তু সরকারকে কি করতে হয়েছে, বৈদেশিক ঋণ নিতে হয়েছে। মেট্রো রেলের হলো যেটা এখন চলমান আছে, এমআরটি লাইন 6, যেটা হলো উত্তরা থেকে মতিঝিল, এটার ক্ষেত্রে প্রায় হলো 59% হলো সরকার বৈদেশিক ঋণ নিয়েছে। বিদেশি একটা সংস্থা হলো জাইকা থেকে, এটা হলো জাপানের একটা হলো আন্তর্জাতিক অর্থ সহায়তা সংস্থা। তো এটার মাধ্যমে হলো 59% ঋণ নিয়েছে, বৈদেশিক ঋণ। তাহলে কি এটাও কি আমাদের সরকারি অর্থায়নের মধ্যে পড়তেছে। তারপর এখানে দেওয়া হয়েছে যে
সরকারি অর্থায়নের ক্ষেত্রে যদি হলো ব্যয়ের পরিমাণ যদি আয় থেকে বেশি হয় সেটাকে বলা হয় ঘাটতি বাজেট। আর যদি ব্যয়ের পরিমাণ যদি আয়ের থেকে কম হয়, অর্থাৎ আয়ের পরিমাণ যদি বেশি হয় ব্যয়ের তুলনায়, সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। তো এই দুইটা পয়েন্টও তোমাদের মনে রাখতে হবে, এগুলো অনেক সময় কি এমসিকিউতে কোশ্চেন আসে। আর এই ক্ষেত্রে দেখো সরকারি অর্থায়নের ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে নিতে হয়, যে সরকারি অর্থায়নের ক্ষেত্রে আগে হলো ব্যয়ের পরিমাণ নির্ণয় করে নিতে হয়, যে এবছর হলো সরকার হলো কোন কোন খাতে ব্যয় করতে যাচ্ছে, কত টাকা। এই যে সরকার যে জুন জুলাই মাসে যে বাজেট পেশ করে, যেমন ধরো স্বাস্থ্য খাতে এত এত টাকা, স্বাস্থ্য খাতে, তারপর হলো শিক্ষা খাতে এত টাকা। তো এইগুলা যে এই যে আগে যে বাজেটগুলা পেশ করে, তার মানে কি সরকার আগে কি করতেছে, আগে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে নিতেছে যে এবছরে কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় হতে যাচ্ছে। তারপরে সরকার কি করে, আয়ের পরিমাণ নির্ধারণ করে, যে এই যে ব্যয়গুলা হবে, এই ব্যয়গুলো আসলে কোথা থেকে আসলে ওই টাকাগুলো সংগ্রহ করা হবে। তো এটা একটা কমন কোশ্চেন, যে সরকারি অর্থায়নে কি আগে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয় নাকি আয়ের পরিমাণ নির্ধারণ করা হয়। তো অবশ্যই এটার উত্তর হবে সরকারি অর্থায়নে আগে হলো ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়, তারপরে হলো আয়ের পরিমাণ নির্ধারণ করতে হয়। তো এগুলাই মূলত আমাদের সরকারি অর্থায়ন নিয়ে আলোচনা। তো তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এখন হলো আমরা আলোচনা করব হলো ব্যক্তিগত অর্থায়ন নিয়ে। ব্যক্তিগত অর্থায়ন এটা হলো ইংলিশে বলা হয় যে পার্সোনাল ফাইন্যান্স। তো সরকারি ক্ষেত্রেও আমরা দেখলাম যে অর্থায়ন কনসেপ্টটা রিলেটেড, আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু বিভিন্ন অর্থ সংক্রান্ত বিভিন্ন ধরনের আমাদের আর্থিক পরিকল্পনা করতে হয়, অর্থ সংগ্রহ করতে হয়, এটা সঠিক ব্যবহার করতে হয়। ধরো হলো যে আমি হলো এই মাসে কত টাকা খরচ করব, কত টাকা সঞ্চয় করব, বা আমার কি এ মাসে এক্সট্রা টাকা দরকার আছে কিনা, বা আমি ধার নিব কিনা। তো আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু এরকম অর্থ সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা করতে হয়, অর্থ সংগ্রহ করতে হয়, বাইরে সুষ্ঠু ব্যবহার করতে হয়। তো এই যে আমাদের ব্যক্তিগত জীবনে যে অর্থায়ন, সেটাকে আমরা বলি হলো ব্যক্তিগত অর্থায়ন। তো এখানে হলো ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি তার দৈনন্দিন কার্যনির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, উৎস শনাক্তকরণ, অর্থ সংগ্রহ ও বিনিয়োগ বা সঠিক ব্যবহার নিশ্চিত করে থাকে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে অর্থ সংক্রান্ত পরিকল্পনাগুলো করতে হয়, তারপর সেটা উৎস শনাক্ত করা, তারপর ওই অর্থটা সংগ্রহ করে এটা সঠিক ব্যবহার করা, ওইটাকে আমরা বলতেছি ব্যক্তিগত অর্থায়ন। যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একটা ল্যাপটপ ক্রয় করতে চাচ্ছ। ধরো এই ল্যাপটপটা ক্রয় করতে ধরো তোমার হলো ৮০,০০০ টাকা লাগবে। এই যে ৮০,০০০ টাকা লাগবে, তুমি কি করলা, তুমি হলো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের তোমার দরকার। তো এই নির্দিষ্ট পরিমাণ অর্থটা তুমি হলো সংগ্রহ করতে হবে। ধরো তুমি হলো তোমার টিউশনের টাকা থেকে এখানে কিছু টাকা দিলা, তারপরে ধরো কিছু টাকা ধরো ফ্যামিলি থেকে নিলা। তো এরকম ভাবে তুমি হলো এই যে তুমি হলো ৮০,০০০ টাকা তোমার অর্থের দরকার, ওটা হলো তুমি বিভিন্ন জায়গা থেকে টাকাটা সংগ্রহ করে তারপর হলো তুমি ল্যাপটপটা ক্রয় করলা। তো এটাও কি আমাদের ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেড। তো এটা কি, এটাকে আমরা বলবো যে ব্যক্তিগত অর্থায়ন। তো এই যে ব্যক্তিগত অর্থায়ন, ব্যক্তিগত অর্থায়নের ক্ষেত্রে হলো ব্যক্তি তার ব্যক্তিগত আয় থেকে, তারপর তার কোনো আত্মীয় স্বজনের নিকট থেকে বা কোনো ব্যাংক থেকে অর্থটা সংগ্রহ করে থাকে। তারপরে আসি হলো ব্যবসায় অর্থায়ন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হলো ব্যবসায় অর্থায়ন। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরনই আসলে ব্যবসায় অর্থায়ন। অর্থাৎ অর্থায়ন জিনিসটা হলো সবচেয়ে বেশি হলো আমরা ব্যবসায়ের ক্ষেত্রে এটা প্রয়োগটা দেখে থাকি। তো ব্যবসায় অর্থায়ন কি, ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি পরিমাণ মূলধনের প্রয়োজন, তারপরে হলো কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বোঝানো হয়। তো
তো এই ক্ষেত্রে দেখো আমি কি বলছিলাম, প্রিভিয়াস স্লাইডে বলছিলাম যে অর্থকে কি বলা হয়, ব্যবসায়ে জীবনী শক্তি বলা হয়, লাইফ ব্লাড। তো এই যে কেন বলা হয়, কেননা তুমি অর্থটা আসলে ব্যবসার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তুমি যখন বিজনেস করতে যাবা তোমার ফার্স্টে মাথায় আসবে তোমার অর্থের দরকার। ধরো তুমি একটা বিজনেস খুলতে যাচ্ছ, তো সেক্ষেত্রে ধরো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সেট করলা যে এই বিজনেসটা আমার রান করতে হলে আমার প্রাথমিকভাবে ধরো 10 লক্ষ টাকা লাগবে। এই যে 10 লক্ষ টাকা লাগবে, তুমি কি করলা, ফার্স্টে হলো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কি করলা, নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সেট করলা, আইডেন্টিফাই করলা যে তুমি হলো এই পরিমাণ অর্থ তোমার লাগবে। তারপর তুমি কি করবা, এই যে অর্থটা তুমি কি সংগ্রহ করতে হবে অবশ্যই। তো তুমি এখন কি করবা, তোমার কাজ হলো এখন এই যে অর্থটা সংগ্রহের জন্য কি কি অ্যাভেলেবল সোর্সেস আছে এগুলা খুঁজতে হবে। ধরো তুমি এই অর্থটা ধরো ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারো। তারপর ধরো তুমি আত্মীয় স্বজন থেকে ঋণ নিতে পারো। তারপরে ধরো শেয়ার বিক্রি, তারপর বন্ড বিক্রি, এগুলোর মাধ্যমে আসলে অর্থ সংগ্রহ করা যায়। তো তুমি তো অনেকগুলো উৎস আছে অর্থটা সংগ্রহ করার, তো তুমি আসলে কোনটা থেকে নিবা। তাহলে এক্ষেত্রে তুমি অবশ্যই প্রত্যেকটা উৎসের পিছনে তোমার কত টাকা খরচ হবে, মূলধন খরচ কত, ওইটা তোমাকে বিশ্লেষণ করে দেখতে হবে। যদি দেখো তুমি যদি ব্যাংক ঋণ আর শেয়ারের মাধ্যমে যদি টাকাটা নাও, তার মানে তোমার হলো সবচেয়ে কম খরচ হচ্ছে। তার মানে তাহলে তুমি কি করলা, যে এই যে অ্যাভেলেবল সোর্সেস আছে এই সোর্সগুলোর থেকে তুমি হলো ব্যাংক ঋণ আর শেয়ারের থেকে হলো অর্থটা সংগ্রহ করলা। তারপর তোমাকে কি করতে হবে, এই যে দুইটা উৎস থেকে যে অর্থটা সংগ্রহ করলা 10 লক্ষ টাকা, এটাকে তোমার কি করতে হবে, ব্যবসায় বিনিয়োগ করতে হবে। তো ব্যবসায় বিনিয়োগ করতে হবে, কোন জায়গায় কত টাকা ব্যয় করতে হবে এগুলাও কিন্তু তোমার পরিকল্পনা করে নিতে হবে। ধরো হলো তুমি হলো 5 লক্ষ টাকা দেয় অ্যাসেট ক্রয় করবা। তারপর হলো বাকি 5 লাখ টাকা দিয়ে হলো ধরো ব্যবসায় হলো কর্মচারীদের বেতন দিতে হয়, পণ্য ক্রয় করতে হয়, ভাড়া দিতে হয়। তো এই আনুষঙ্গিক খরচগুলো তুমি হলো বাকি টাকা দিয়ে হলো ব্যয় করবা। তাহলে এই ক্ষেত্রে হলো তুমি কি করতেছো, যে ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে হলো নির্দিষ্ট পরিমাণ লক্ষ্য অর্জনের জন্য তোমাকে কি করতে হয়েছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ ফার্স্টে হলো নির্ধারণ করে নিতে হয়েছে। তারপর হলো ওই 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 টাকাটা তুমি কোথা থেকে সংগ্রহ করতে পারবা, ওই অ্যাভেলেবল সোর্সগুলো তোমাকে খুঁজতে হবে। খুঁজে তারপর যেটার থেকে হলো তোমার সবচেয়ে কম খরচ হচ্ছে, ওই দুইটা সোর্স বা একাধিক সোর্স হইতে পারে। তো এক্ষেত্রে হলো ওই উৎস থেকে যেগুলোর খরচ কম, ওই উৎস থেকে তুমি হলো টাকাগুলো কালেক্ট করবা। কালেক্ট করে তারপর তোমাকে সেটার কি সঠিক ইউটিলাইজ করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ তুমি হলো অ্যাসেট করে দিলে 5 লক্ষ টাকা, আর বাকি আনুষঙ্গিক খরচে তুমি ব্যয় করলে হলো 5 লক্ষ টাকা। তো এরকম ভাবে তুমি কি করলে, সংগৃহীত অর্থটা বিনিয়োগ করলা ব্যবসায় বিভিন্ন খাতে। তো এই যে সমস্ত কাজগুলাকে আমরা বলতে পারি যে ব্যবসায় অর্থায়ন। তো এখানে দেখো ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে মূলত এখানে 5টা ব্যবসায় অর্থায়ন সম্পর্কে এখানে বলা হয়েছে, যে একটা হলো এক মালিকানা ব্যবসায় অর্থায়ন, তারপর অংশীদারি ব্যবসায় অর্থায়ন, যৌথ মূলধনী ব্যবসায় অর্থায়ন, সরকারি ব্যবসায় অর্থায়ন, তারপর হলো স্বায়ত্তশাসিত ব্যবসায় অর্থায়ন। তো এক মালিকানা ব্যবসায় আমরা সবাই জানি, এটা আমরা ম্যানেজমেন্টে পড়ছি, যে এক মালিকানা ব্যবসায় হলো একক মালিক দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত একক মালিকানার অধীনে পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়কে আমরা বলবো যে এক মালিকানা ব্যবসায়। তো এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রেও কি অবশ্যই অর্থায়ন রিলেটেড। তো এক্ষেত্রে হলো মালিক ধরো নিজস্ব মূলধন থেকে অর্থ সংগ্রহ করতে পারে, নিজস্ব মূলধন, বা মালিক চাইলে হলো ঋণ ঋণ গ্রহণ করতে পারে, সেটা হতে পারে ব্যাংক ঋণ বা আত্মীয় স্বজন থেকে ঋণ। তো এরকম ভাবে সাধারণত এক মালিকানা ব্যবসায়ের মালিক হলো অর্থ সংগ্রহ করে থাকে। তারপরে আসি হলো অংশীদারি ব্যবসায় অর্থায়ন। তো অংশীদারি ব্যবসায় আমরা জানি যে চুক্তির ভিত্তিতে যখন একাধিক অংশীদার সর্বোচ্চ 20 জন হলো মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যবসা পরিচালনা করে, তাকে বলি আমরা হলো অংশীদারি ব্যবসা। তো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অর্থ সংগ্রহের উৎসগুলো হইতে পারে যে অংশীদারদের মূলধন, অংশীদারদের মূলধন, তারপর ঋণ। তো এগুলাই সাধারণত অংশীদারি ব্যবসায়ের অর্থ সংগ্রহের উৎস।
তারপর হলো যৌথ মূলধনী ব্যবসায়। তো যৌথ মূলধনী ব্যবসায় হলো একটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী ব্যবসায়, যেটা হলো কোম্পানি আইনের অধীনে হলো এটা পরিচালিত হয়। তো এক্ষেত্রে মূলত যৌথ মূলধনী কোম্পানি কিন্তু শেয়ার বিক্রির মাধ্যমে কিন্তু অর্থ সংগ্রহ করতে পারে। শেয়ার, তারপর বন্ড, ডিবেঞ্চার, এগুলোর মাধ্যমে কি অর্থ সংগ্রহ করতে পারে। তারপর হলো সরকারি ব্যবসায় অর্থায়ন। তো এই যে সরকারি ব্যবসায় অর্থায়ন, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা তো সরকারি অর্থায়ন পড়ে আসছি প্রিভিয়াস স্লাইডে, তো সরকারি ব্যবসায় অর্থায়নটা কেন আমাদের সরকারি অর্থায়নের আন্ডারে আসলো না, কেন এটা ব্যবসায় অর্থায়নের আন্ডারে আসলো? কারণ হলো সরকারি অর্থায়ন যেটা, এটার ক্ষেত্রে হলো আমরা আলোচনা করেছি হলো সরকার হলো কি করতেছে, দেশ পরিচালনা করতেছে। তো দেশ পরিচালনার ক্ষেত্রে হলো এই যে অর্থ সংগ্রহ, আর্থিক পরিকল্পনা, এটা সঠিক ইউটিলাইজ, তো এগুলাকে আমরা বলতেছি সরকারি অর্থায়ন। কিন্তু এটা কি বলতেছে, এখানে দেখো ব্যবসায় কথাটা লেখা হয়েছে। তো সরকারি, এটা যেহেতু একটা ব্যবসায়, যেটা হলো সরকারি মালিকানাধীন, পরিচালিত, নিয়ন্ত্রিত, তো এই জন্য এটা কি আমাদের ব্যবসায়ের আন্ডারে আসছে, ব্যবসায় অর্থায়নের আন্ডারে হলো সরকারি ব্যবসায়ের অর্থায়নটা আসছে। তো তারপরে আসি হলো স্বায়ত্তশাসিত ব্যবসার অর্থায়ন। তো সরকারি ব্যবসায় অর্থায়ন, যেটা সরকারি ব্যবসা মেনলি হলো যেটা হলো সরকারি মালিকানাধীন এবং সরকার দ্বারা হলো নিয়ন্ত্রিত। সরকারি মালিকানাধীন প্লাস সরকার দ্বারা হলো নিয়ন্ত্রিত হয়। কিন্তু যেটা হলো স্বায়ত্তশাসিত ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটাও মূলত সরকারি মালিকানাধীনই, বাট স্বায়ত্তশাসিত ব্যবসা এগুলা হলো তারা স্বাধীনভাবে পরিচালিত হইতে পারে। এক্ষেত্রে যেগুলো স্বায়ত্তশাসিত ব্যবসা, এগুলার ক্ষেত্রে হলো সরকারের যে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ ওইটা কম থাকে, ওরা হলো স্বাধীনভাবে পরিচালিত হইতে পারে। তো স্বায়ত্তশাসিত ব্যবসাটাকেও আমরা বলবো যে এটা সরকারি মালিকানাধীন প্লাস ওরা হলো স্বাধীনভাবে পরিচালিত হইতে পারে। এক্ষেত্রে হলো সরকারের নিয়ন্ত্রণ হলো কম থাকে। তো স্বায়ত্তশাসিত ব্যবসার ক্ষেত্রে হলো যে অর্থায়ন, সেটাকে আমরা বলবো হলো স্বায়ত্তশাসিত ব্যবসায়ের অর্থায়ন। তো এগুলোই মেনলি হলো তোমার হলো ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে মনে রাখতে হবে। তারপরে আসি হলো অব্যবসায় অর্থায়ন। তো অব্যবসায় অর্থায়ন বা এটাকে বলা হয় যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, একই কথা। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন বলতে আসলে কি বোঝায়, তোমাদের ফার্স্টে জানতে হবে যে অব্যবসায়ী প্রতিষ্ঠান আসলে কোনগুলাকে হলো আমরা হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান বলবো। তো অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত হলো ধরো হাসপাতাল, তারপরে হলো স্কুল, কলেজ, তারপরে হলো এতিমখানা, তারপর হলো মসজিদ, মন্দির, এগুলা মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠান, এগুলা সঠিকভাবে কি পরিচালনা করতে, ম্যানেজ করতে কিন্তু অর্থের দরকার আছে। তো এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে অর্থায়ন, সেটাকে আমরা বলি যে অব্যবসায় অর্থায়ন। তো এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠান, এগুলার কিন্তু মেইন উদ্দেশ্য আসলে মুনাফা অর্জন না। যেগুলো ব্যবসায় এগুলার কিন্তু মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, বাট অব্যবসায়ী প্রতিষ্ঠান গুলার হলো মেইন উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হলো যেগুলো প্রতিষ্ঠান আছে, এক্ষেত্রে হলো অর্থায়নের মূল লক্ষ্য হলো মানব কল্যাণ বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবা প্রদান, মুনাফা অর্জন নয়। তো এটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আর হলো অব্যবসায়ী অর্থায়নের এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের, অর্থাৎ যেগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমন এখানে আরো কয়েকটা লিখে দিছি,
তো এতিমখানা, হাসপাতাল, মসজিদ, মন্দির মন্দির এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে হলো কি তহবিল সংগ্রহ করতে হয়, তারপর এর সুষ্ঠু ব্যবহার করতে হয়। এই প্রক্রিয়াকে বলা হয় যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। তো অব্যবসায়ী অর্থায়নের ক্ষেত্রে হলো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মূলত কোথা থেকে অর্থটা সংগ্রহ করে থাকে? তারা মূলত হলো বিভিন্ন সরকারি অনুদান, তারপর হলো সদস্যদের দান, তারপর সদস্যদের চাঁদা, তো এগুলোর মাধ্যমে আসলে অর্থ সংগ্রহ করে থাকে। ওই সংগ্রহিত অর্থটা হলো প্রতিষ্ঠানের সাথে যারা রিলেটেড সদস্য আছে তাদের হলো আর্থসামাজিক কল্যাণে ওই অর্থটা হলো ব্যয় করা হয়। তো এটাই মূলত হলো আমাদের অব্যবসায়ী অর্থায়ন। তো আমরা হলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবার আসি হলো অর্থায়নের কার্যাবলী। তো অর্থায়নের কার্যাবলী থেকেও কিন্তু তোমাদের অনেক সিকিউ আসে। তো এখানে দেখো টোটাল 8টা অর্থায়নের কার্যাবলী দেওয়া হয়েছে। ফার্স্টে আসি হলো আর্থিক পরিকল্পনা। আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝানো হয়েছে? ধরো তুমি হলো একটা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে যাচ্ছ, এক্ষেত্রে তোমাকে ফার্স্টে যেটা করতে হবে অর্থ সম্পর্কিত পরিকল্পনা করে নিতে হবে যে তুমি হলো কি পরিমাণ অর্থ তোমার দরকার, তারপর হলো ওই অর্থটা তোমার কত সময়ের জন্য লাগবে, তারপর হলো ওই সংগ্রহিত অর্থটা তুমি কোন কোন খাতে ওই অর্থটা কি পরিমাণে ব্যয় করবা, এই সংক্রান্ত তোমাকে কি করে নিতে হয় পরিকল্পনা করে নিতে হয় অর্থ সংক্রান্ত। তো এই পরিকল্পনাগুলোকে আমরা বলি হলো আর্থিক পরিকল্পনা। তারপর আসলে উৎস শনাক্তকরণ। উৎস শনাক্তকরণ বলতে বোঝানো হচ্ছে যে আর্থিক পরিকল্পনার মাধ্যমে যে আমরা পরিকল্পনা করছিলাম যে কি পরিমাণ অর্থ আমাদের লাগবে, ওই পরিমাণ অর্থকে আমাদের সংগ্রহ করতে হবে। তো ওই ওই অর্থটা সংগ্রহের জন্য আমাদের কি কি সোর্সেস অ্যাভেলেবল আছে, ধরো হলো ব্যাংক ঋণ, শেয়ার, বন্ড, তো এইসব উৎস থেকে হলো অর্থটা সংগ্রহ করা যায়। তারপর হলো নিজস্ব তহবিল। তো এই যে এই উৎসগুলা থেকে হলো আগে যে আমরা নির্ধারণ করেছিলাম যে আমাদের কি পরিমাণ অর্থ লাগবে, তো এরকম অ্যাভেলেবল সোর্স থেকে হলো আমরা অর্থটা সংগ্রহ করতে পারি। তারপরে 3 নাম্বারটা হলো তহবিল সংগ্রহ। তো আমরা 2 নাম্বারে হলো যে উৎসগুলা শনাক্ত করেছিলাম যে যেগুলা থেকে অর্থটা সংগ্রহ করা যায়, অবশ্যই আমরা সবগুলা উৎস থেকে অর্থ সংগ্রহ করব না, যেটার খরচ কম, যেটার ক্ষেত্রে রিস্ক কম, ওই উৎসটা থেকে কি প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করবে। তো এই যে 3 নাম্বারে মূলত কি করা হয়, এই যে অ্যাভেলেবল সোর্সেস গুলো আছে এগুলার পিছনে কত টাকা মূলধন খরচ হচ্ছে ওইগুলা বিশ্লেষণ করা হয়, যেটার মূলধন খরচ কম ওইটা থেকে হলো অর্থটা সংগ্রহ করা হয়। তারপর আসি হলো মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং সিদ্ধান্ত এটা মূলত একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত বা প্রক্রিয়া। প্রতিষ্ঠান কি করে এই যে অর্থ সংগ্রহ করে, এই সংগ্রহিত অর্থটাকে অনেক সময় প্রতিষ্ঠান হলো বিভিন্ন দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্র আসলে কোনগুলা? তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্র বলতে বোঝানো হয়েছে যেখানে হলো প্রতিষ্ঠান হলো লং টার্ম অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য মিনিমাম হলো 1 বছরের উপরে মানে লং টার্মের জন্য হলো কোথাও ইনভেস্ট করে, সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্র। তো এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্রে এটা যেহেতু লং টার্মে ইনভেস্ট করে আর টাকার অ্যামাউন্টও কি বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে ধরো হইতে পারে যে প্রতিষ্ঠান ধরো কোনো একটা যন্ত্রপাতি ক্রয় করলো, ধরো কোনো মেশিন ক্রয় করলো, তারপর জমি ক্রয়, তারপরে ধরো কারখানা নির্মাণ, এগুলার ক্ষেত্রে দেখো এগুলার ক্ষেত্রে অনেক বড় পরিমাণে অর্থ দরকার হয় আর এগুলা সাধারণত লং টার্মের জন্য ইনভেস্ট করা হয়। তুমি যদি একটা মেশিনে ধরো ক্রয় করে থাকো তো ওই মেশিন থেকে হলো মেশিনের থেকে ওই যে আয়টা হবে ওই আয়টা হলো উঠানোর জন্য অনেক লং টার্ম একটা দীর্ঘ সময় দরকার হয়। তো এই ক্ষেত্রে এগুলাকে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্র। তো প্রতিষ্ঠান যখন কোথাও দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে যায় তখন কি ওই দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর আয় ব্যয় বিশ্লেষণ করে নিতে হয় যে ওই দীর্ঘমেয়াদী প্রকল্পটা থেকে হলো ভবিষ্যতে কি পরিমাণ আয় পাওয়া যাবে,
বা আদৌ কি এটাতে ইনভেস্ট করলে প্রতিষ্ঠান লাভবান হবে কিনা বা এটার সাথে কি পরিমাণ ঝুঁকি জড়িত আছে, এগুলা হলো বিশ্লেষণ করে নিতে হয়। ধরো যদি আমি একটা এক্সাম্পল দেই, ধরো প্রতিষ্ঠান হলো একটা মেশিন ক্রয় করতে যাচ্ছে, ধরো এই মেশিনটার মূল্য ধরো 10 লক্ষ টাকা, আর এই মেশিনটা হলো 10 বছর হলো ইউজ করা যাবে। এই যে 10 বছর ইউজ করা যাবে, তো এই মেশিনটা 10 বছর ইউজ করে এটা থেকে কি করা হবে, মেশিনটা দিয়ে ধরো পণ্য উৎপাদন করা হবে। এই পণ্য উৎপাদন করে যদি প্রতিষ্ঠান যদি দেখে যে 10 বছর পর যে আয়টা হইছে, 10 বছর ধরে এই মেশিনটা থেকে যে পরিমাণ আয় বা নগদ প্রবাহ হইছে, আয় বা নগদ প্রবাহ হইছে, যে ওইটা যদি প্রতিষ্ঠান যে টাকাটা ইনভেস্ট করছে ওই মেশিনের পিছনে 10 লক্ষ টাকা, ওই টাকার অবশ্যই কি বেশি হতে হবে। যদি কম হয় অবশ্যই কি প্রতিষ্ঠান মেশিনে বিনিয়োগ করবে না। তো এভাবে আসলে দীর্ঘমেয়াদী বিভিন্ন বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়, যেটাকে বলা হয় আসলে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তো এবার আসি হলো স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, এটার ক্ষেত্রে আমাদের ফার্স্টে জানতে হবে যে স্বল্প মেয়াদী সম্পদ আসলে কোনগুলা। স্বল্প মেয়াদী সম্পদ বলতে বোঝানো হয় যেগুলো আসলে 1 বছরের জন্য ইউজ করা হয়, বা যেগুলো হলো 1 বছর বা তার কম সময়ের মধ্যে এটাকে নগদে রূপান্তর করা যায়, ওইটাকে আমরা বলি স্বল্প মেয়াদী সম্পদ। তাহলে এক্ষেত্রে এগুলো ধরো হইতে পারে নগদ টাকা হইতে পারে, তারপরে ধরো মজুদ পণ্য হইতে পারে, তারপরে হলো দেনাদার বা প্রাপ্য বিল। তো এগুলা মূলত কি প্রাপ্য বিল। তো নগদ, মজুদ পণ্য, দেনাদার, প্রাপ্য বিল, এরকম হলো এই সম্পদগুলা যেগুলা হলো আহ 1 বছরের কম সময়ের মধ্যে বা 1 বছরের মধ্যে হলো নগদে রূপান্তর করা যায় বা ইউজ করে শেষ করে ফেলা যায়, ওগুলাকে বলি আমরা হলো চলতি সম্পদ বা স্বল্প মেয়াদী সম্পদ। তো এগুলার একটা ব্যবস্থাপনা দরকার আছে, যে প্রতিষ্ঠান আসলে কি পরিমাণ নগদ অর্থ হাতে রাখবে। ধরো প্রতিষ্ঠানের বিভিন্ন দৈনন্দিন বিভিন্ন খরচ আছে, ধরো কর্মচারীদেরকে বেতন দিতে হয়, ভাড়া ভাড়া খরচ আছে, তো এরকম ক্ষেত্রে হলো বিভিন্ন আনুষঙ্গিক খরচ করতে হয়, এজন্য প্রতিষ্ঠানকে হলো কিছু টাকা ক্যাশ রাখতে হয়। তো এই ক্যাশের পরিমাণ কত হবে, তারপর হলো প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য হলো মজুদ আকারে রাখবে। প্রতিষ্ঠান তো পণ্য হলো ক্রয় করে যদি বিক্রি করে, সেক্ষেত্রে কি কি পরিমাণ পণ্য প্রতিষ্ঠান ক্রয় করে রাখবে। যদি প্রতিষ্ঠানের পণ্য মজুদ পণ্য যদি কম হয়, তাহলে কি হয়তো বিক্রি আহ মজুদ পণ্য অবশ্যই কি একটা নির্দিষ্ট লেভেলে থাকতে হবে আসলে, যাতে হলো প্রতিষ্ঠানের বিক্রি যাতে বন্ধ না হয়। আবার মজুদ পণ্য বেশিও রাখা যাবে না, কারণ মজুদ পণ্য যদি বেশি রাখে তাহলে সেক্ষেত্রে মজুদ পণ্য রক্ষণাবেক্ষণের পিছনেও কি খরচ করতে হয়। তো প্রতিষ্ঠান আসলে মজুদ পণ্য কি পরিমাণ রাখবে প্রতিষ্ঠানে, তারপর হলো প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য ধারে বিক্রি করবে। কেননা প্রতিষ্ঠান যখন পণ্য ধারে বিক্রি করে তখন কি প্রতিষ্ঠানের দেনাদার সৃষ্টি হয়, তারপর প্রাপ্য বিলের সৃষ্টি হয়। তো এগুলো আসলে কি, এগুলার ক্ষেত্রে হলো কি পরিমাণ কোনটা থাকবে। তো এই সংক্রান্ত ব্যবস্থাপনাকে আমরা বলি আসলে স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ স্বল্প মেয়াদী যে বিভিন্ন সম্পদ আছে ওইগুলার ব্যবস্থাপনা। তারপরে আসি হলো তহবিল বন্টন। তহবিল বন্টন বলতে বোঝানো হয়েছে যে প্রতিষ্ঠান যে অর্থটা সংগ্রহ করে ওইটার কতটুকু পার্সেন্টেজ ধরো দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করবে, তারপর হলো কতটুকু ধরো হলো স্বল্প মেয়াদী ক্ষেত্রে হলো বিনিয়োগ করবে। তো এই এই অ্যামাউন্টটা হলো বন্টন করে দেওয়ার কাজটাকে বলা হয় আসলে তহবিল বন্টন। তারপর আসে হলো তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ মূলত এখানে সুরক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে, প্রোটেকশন অফ ফান্ড, সুরক্ষা। অর্থাৎ প্রতিষ্ঠান যে বিভিন্ন খাতে যে বিনিয়োগ করতেছে, তো এই যে বিনিয়োগ করতেছে অবশ্যই কি প্রতিষ্ঠানকে দেখতে হবে যে এটা, এই যে বিনিয়োগ ক্ষেত্রটা এটার থেকে কি ভবিষ্যতে কি আয় কি পর্যাপ্ত পরিমাণে হবে কিনা, বা এটার পিছনে কতটুকু রিস্ক জড়িত আছে, এগুলা কি বিশ্লেষণ করতে হয়। প্রতিষ্ঠান যদি বেশি রিস্কি প্রজেক্টে যদি বিনিয়োগ করে ফেলে তাহলে কি প্রতিষ্ঠানের হইতে পারে যে সব টাকা একেবারে জলে চলে গেল, তাহলে এক্ষেত্রে কি অবশ্যই কি একটা বিচার বিশ্লেষণ করে নিতে হবে যে আহ বেশি হলো রিস্কি প্রজেক্টেও কি আবার বিনিয়োগ করা যাবে না। তো এই যে তহবিল যেখানে বিনিয়োগ করতেছে ওইটার একটা সুরক্ষা দিতে হবে। তো এটাকে বলা হয় তহবিল সুরক্ষা বা প্রোটেকশন অফ ফান্ড। তারপরে আসি হলো লাস্ট মুনাফা বন্টন। মুনাফা বন্টন বলতে এখানে কি বোঝানো হয়েছে,
এটা যদি একটু বলি, প্রতিষ্ঠান কি করে থাকে, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে বা নির্দিষ্ট হিসাবকাল শেষে কি করে থাকে, প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি হয়, তাই না? তো যদি মুনাফা হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি বলি আমরা নিট মুনাফা, নিট মুনাফা, তাহলে এই নিট মুনাফা থেকে কি করতে হয়, এটা যদি কোম্পানি হয়, কোম্পানিকে হলো, কোম্পানির অবশ্যই কি শেয়ার হোল্ডার থাকে, তো ওই শেয়ার হোল্ডারদের কি কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ লভ্যাংশ আকারে দিতে হয়। তারপর কিছু পরিমাণ অর্থ প্রতিষ্ঠান সংরক্ষণ করে রাখতে হয় যাতে ভবিষ্যতে ব্যবসায় ইনভেস্ট করা যায়। তো এটাকে বলা হয় যে সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা। তাহলে এই ক্ষেত্রে হলো প্রতিষ্ঠান তার নির্দিষ্ট হিসাবকালে যে মুনাফাটা হয় ওই মুনাফার কতটুকু লভ্যাংশ আকারে দেওয়া হবে, কতটুকু প্রতিষ্ঠান হলো ভবিষ্যতে যাতে পুনরায় বিনিয়োগ করতে পারে ব্যবসার কাজে, ওইটা কতটুকু সংরক্ষিত মুনাফা আকারে থাকবে। তো এইটা এই অ্যামাউন্টটা বন্টনের কাজটাকে বলা হয় আসলে মুনাফা বন্টন। তো এগুলাই মূলত হলো অর্থায়ন সম্পর্কিত কার্যাবলী। এবার আসি হলো আমরা অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলী বা সিদ্ধান্ত। এটাকে কি বলা হয়েছে যে অর্থায়নের ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত, অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপক বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার উনি যে অর্থায়ন সম্পর্কিত কার্যাবলীগুলো সম্পাদন করতেছে, এই ক্ষেত্রে মূলত ওই আর্থিক ব্যবস্থাপককে মূলত কয় ধরনের সিদ্ধান্ত নিতে হয় ওইটার ভিত্তিতে হলো আমাদের এখানে শ্রেণীবিভাগ করা হয়েছে। ফার্স্টে হলো বিনিয়োগ সিদ্ধান্ত, তারপর হলো অর্থ সংস্থান সিদ্ধান্ত, তারপর হলো লভ্যাংশ সিদ্ধান্ত। তো এই মূলত তিনটা সেগমেন্টে ভাগ করা হয়েছে। তো আমরা হলো প্রত্যেকটা সিদ্ধান্ত আলাদা আলাদা ভাবে দেখব। ফার্স্টে আসি হলো বিনিয়োগ সিদ্ধান্ত। তো বিনিয়োগ সিদ্ধান্ত কি, এটা হলো একজন আর্থিক ব্যবস্থাপককে যে সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে আমরা তিনটা সিদ্ধান্ত দেখেছি, বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থ সংস্থান সিদ্ধান্ত, তারপর হলো লভ্যাংশ সিদ্ধান্ত। এই সবগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটাই হলো বিনিয়োগ সিদ্ধান্ত। কেননা এর মাধ্যমে প্রতিষ্ঠান কি করতেছে, প্রতিষ্ঠান বিভিন্ন লং টার্ম বা শর্ট টার্ম বিভিন্ন ক্ষেত্রে আসলে কি বিনিয়োগ করতেছে টাকাটা। তো এই ক্ষেত্রে টাকাটা যেহেতু প্রতিষ্ঠান বিনিয়োগ করতেছে, তো এক্ষেত্রে কি অবশ্যই প্রতিষ্ঠানকে দেখতে হবে যে যেখানে বিনিয়োগ করতেছে ওই বিনিয়োগটা কি, বিনিয়োগ ক্ষেত্রটা আসলে কি লাভবান কিনা, ওইখান থেকে ভবিষ্যতে কি আদৌ পর্যাপ্ত মুনাফা হবে কিনা, বা ওইটার পিছনে কতটুকু রিস্ক জড়িত আছে। যদি ওইটা থেকে যদি ভবিষ্যতে লস হয় বা বেশি রিস্কি হয় প্রজেক্টটা, তার মানে কি প্রতিষ্ঠানের সব টাকা কি লস হয়ে যাবে, তাই না? তো এক্ষেত্রে এজন্য বলা হয় যে বিনিয়োগ সিদ্ধান্তটা হলো সবচেয়ে, এখানে তিনটা সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগ সিদ্ধান্ত। তো এই বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে একজন আর্থিক ব্যবস্থাপক কি করে, কোনো বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে ভবিষ্যতে প্রকাশিত আয় ও ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত নেয় যে আসলে কোথায় বিনিয়োগ করবে। এক্ষেত্রে হলো ওই বিনিয়োগ ক্ষেত্রের পিছনে যে আয় ব্যয় বা ঝুঁকি আছে এগুলা বিচার বিশ্লেষণ করে বিনিয়োগ নেওয়ার সিদ্ধান্ত যে নেয় আর্থিক ব্যবস্থাপক, এটাকে বলা হয় যে অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত বা একজন আর্থিক ব্যবস্থাপকের বিনিয়োগ সিদ্ধান্ত। তো এই যে বিনিয়োগ সিদ্ধান্তটা আছে, এই বিনিয়োগ সিদ্ধান্তকে টোটাল দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ, আরেকটা হলো স্বল্প মেয়াদী প্রকল্পে বিনিয়োগ। তো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ যেটা, এটাকে বলা হয় মূলধন বাজেটিং। এটা হলো আমরা প্রিভিয়াস স্লাইডে যে অর্থায়নের কার্যাবলী পড়েছি ওইটার মধ্যে হলো আমি আলোচনা করেছিলাম যে প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদী কোনো খাতে বিনিয়োগ করে থাকে, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে প্রতিষ্ঠান হলো একটা মেশিন ক্রয় করতে যাচ্ছে, ওই মেশিনটা ধরো 10 লাখ টাকা দিয়ে ক্রয় করবে, ওইটা 10 বছর ইউজ করা যাবে। এখন এই 10 বছর ধরে এই মেশিনটা যে পরিমাণ প্রফিট বা আয় জেনারেট করবে, ওই আয়টা যদি 10 লাখ টাকার বেশি হয় তার মানে প্রতিষ্ঠান মেশিনে ইনভেস্ট করবে। যদি ওইটা থেকে যদি 10 লাখের কম আয় হয় তার মানে কি প্রতিষ্ঠান ওই মেশিনে ইনভেস্ট করবে না। তো এই ধরনের যে দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করবে কি করবে না বিভিন্ন বিশ্লেষণ করতে হয়, তারপর সিদ্ধান্ত নিতে হয়, এটাকে আমরা বলি হলো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ। তো এটাই আসলে মূলধন বাজেটিং। তারপর হলো স্বল্পমেয়াদী প্রকল্পে বিনিয়োগ। স্বল্পমেয়াদী প্রকল্পে প্রতিষ্ঠান তো সব টাকা আসলে লং টার্ম দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে না। কেননা ধরো প্রতিষ্ঠানে ধরো বিভিন্ন দৈনন্দিন খরচ চালাতে হয়, সেক্ষেত্রে ধরো নগদ টাকার দরকার হইতে পারে, নগদ টাকা।
তারপর প্রতিষ্ঠানের বিভিন্ন স্বল্প মেয়াদী সম্পদ আছে, নগদ, তারপর হলো মজুত পণ্য, তারপর হলো দেনাদার বা প্রাপ্য বিল। তো এইগুলা যে প্রতিষ্ঠান যে চালাইতে হয় সেক্ষেত্রে কি কিছু খরচ করতে হয় দৈনন্দিন ক্ষেত্রে। তো এই যে এগুলার ক্ষেত্রেও কিন্তু কিছু টাকা ইনভেস্ট করতে হয়। তো এগুলা যেহেতু স্বল্প মেয়াদী সম্পদ, তো এই যে স্বল্প মেয়াদী সম্পদে বিনিয়োগ করাটাকে আমরা বলতেছি যে স্বল্প মেয়াদী প্রকল্পে বিনিয়োগ। তো এটাই মূলত হলো বিনিয়োগ সিদ্ধান্ত। তারপরে আসি হলো অর্থ সংস্থান অর্থ সংস্থান সিদ্ধান্ত। তো অর্থ সংস্থান সিদ্ধান্ত এটা হলো যে তিনটা সিদ্ধান্ত আছে এর মধ্যে হলো দ্বিতীয় কাজ। একজন আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজ হলো অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ গৃহীত প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হবে। অর্থাৎ ধরো আর্থিক ব্যবস্থাপক যে বিনিয়োগ করতে চায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, ওই বিনিয়োগ করার জন্য কি অর্থ সংগ্রহ করতে হবে। তো ওই অর্থটা কোথা থেকে সংগ্রহ করা হবে, তো এটার পিছনে যে সিদ্ধান্তটা না হয় এটাকে বলা হয় যে অর্থ সংস্থান সিদ্ধান্ত। এক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে উক্ত প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ নিজস্ব মূলধন। এই নিজস্ব মূলধনটাকে বলা হয় ইকুইটি। নিজস্ব মূলধন বলতে মালিকের মূলধনকে বোঝায়, মালিকের বা শেয়ার হোল্ডারদের মূলধনকে বলা হয় ইকুইটি ইংলিশে। তারপর হলো কি পরিমাণ অর্থ হলো ঋণকৃত মূলধন হবে, অর্থাৎ ঋণকৃত যে মূলধন এটাকে বলা হয় ডেপ্ট ক্যাপিটাল। তারপর হলো এই যে বিভিন্ন ধরনের সোর্স আছে, একটা হলো ইকুইটি যেটাকে বলা হয় নিজস্ব মূলধন বা মালিকের মূলধন বা শেয়ার হোল্ডারদের মূলধন, আরেকটা হলো ঋণকৃত মূলধন মূলধন। তো ওই ক্ষেত্রে হলো প্রতিষ্ঠান কতটুকু পরিমাণ হলো ইকুইটি থেকে অর্থটা সংগ্রহ করবে আর কতটুকু পরিমাণ হলো ডেপ্ট ক্যাপিটাল থেকে সংগ্রহ করবে, অর্থাৎ ঋণের মাধ্যমে সংগ্রহ করবে। তো এই সংক্রান্ত কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। তো এই যে এখানে একটা জিনিস আছে, প্রতিষ্ঠানের মূলধন কাঠামো। মূলধন কাঠামো বলতে বোঝায় যে একটা প্রতিষ্ঠানের মধ্যে মোট মূলধনের কতটুকু আসলে ইকুইটি ক্যাপিটাল আর কতটুকু হলো ডেপ্ট ক্যাপিটাল। এই পার্সেন্টেজ গুলাকে বলা হয় হলো মূলধন কাঠামো। ধরো কোনো একটা প্রতিষ্ঠানে ধরো 50% হলো মোট মূলধনের 50% ধরো নিজস্ব মূলধন বা শেয়ার হোল্ডারদের মূলধন আছে, আর 50% ধরো ঋণের মাধ্যমে আছে। তো এই যে একটা প্রতিষ্ঠানের হলো মূলধন, এই যে তার টোটাল মূলধনের কতটুকু ইকুইটি থেকে বা নিজস্ব মূলধন বা শেয়ার হোল্ডারদের মূলধনের মাধ্যমে আসছে আর কতটুকু হলো ডেপ্ট ক্যাপিটাল বা ঋণকৃত মূলধনের থেকে আসছে, এই যে কাঠামো এটাকে বলা হয় আসলে মূলধন কাঠামো। তো এই মূলধন কাঠামোটা কিন্তু এক একটা প্রতিষ্ঠানের এক এক রকমের হতে পারে। কারো ধরো ইকুইটি ক্যাপিটাল আছে 30% আর আর 70% হলো ডেপ্ট ক্যাপিটাল, বা কারোর ধরো হলো 40% হলো ইকুইটি ক্যাপিটাল আর ডেপ্ট ক্যাপিটাল ধরো 60%। এটা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম থাকতে পারে। তো এই যে একটা প্রতিষ্ঠানের যে কতটুকু ইকুইটি ক্যাপিটাল আর কতটুকু ডেপ্ট ক্যাপিটাল, এই এই এটার অনুপাতকে আমরা বলি হলো একটা প্রতিষ্ঠানের মূলধন কাঠামো। তো এই ক্ষেত্রে সব সময় হলো প্রতিষ্ঠান যদি, এটা বেটার যে প্রতিষ্ঠান হলো ডেপ্টের তুলনায় একটা প্রতিষ্ঠানে ইকুইটি ক্যাপিটাল বেশি থাকুক। কেননা যেখান থেকে প্রতিষ্ঠান খরচ করুক, মূলধনটা সংগ্রহ করুক না কেন, সব ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানকে কি খরচ দিতে হবে, যেটাকে বলা হয় মূলধন খরচ। ডেপ্টের ক্ষেত্রে হলো যেখান থেকে ঋণ নেক না কেন, বন্ড হইতে পারে, ডিবেঞ্চার হইতে পারে, ব্যাংক ঋণ হইতে পারে, এই ঋণের ক্ষেত্রে কি করতে হয়, সুদ দিতে হয় ঋণদাতাকে। আর ইকুইটির ক্ষেত্রে হলো যদি শেয়ার হোল্ডারদের মাধ্যমে নেয় তাহলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কি করতে হয়, লভ্যাংশ দিতে হয়। তো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু মূলধন খরচ আছে। তো প্রতিষ্ঠানকে অবশ্যই কি যেখান থেকে অর্থ সংগ্রহ করুক না কেন, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটার পিছনে কি পরিমাণ মূলধন খরচ হচ্ছে এগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিতে হবে। তো যেটার ক্ষেত্রে হলো মূলধন খরচটা কম সেটা থেকে কি করবে প্রতিষ্ঠান হলো অর্থ সংগ্রহ করবে। তো এই যে কোন উৎস থেকে হলো একজন আর্থিক ব্যবস্থাপক হলো অর্থটা সংগ্রহ করবে, এই ধরনের সিদ্ধান্ত গ্রহণটাকে আমরা বলতেছি যে অর্থ সংস্থান সিদ্ধান্ত। তো এটাই মূলত। তারপরে আসি হলো লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত, তো লভ্যাংশ সিদ্ধান্তের আগে তোমাদের জানতে হবে লভ্যাংশ জিনিসটা কি। লভ্যাংশ হলো একটা প্রতিষ্ঠানের মুনাফার যে অংশ আসলে শেয়ার হোল্ডারদেরকে বন্টন করা হয় শেয়ার হোল্ডারদের মাঝে, সেটাকে বলা হয় লভ্যাংশ।
এখানে দেওয়া হয়েছে যে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের, শেয়ার হোল্ডার মানে হলো মালিক, তো শেয়ার হোল্ডারদের মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে বলা হয় লভ্যাংশ। তো আরেকটা জিনিস জানতে হবে, আরেকটা জিনিস হলো সংরক্ষিত মুনাফা। এখানে দুইটা টার্ম আছে লভ্যাংশ সিদ্ধান্তের ক্ষেত্রে জড়িত, একটা হলো লভ্যাংশ, আরেকটা হলো সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা এটাকে ইংলিশে বলা হয় রিটেনড আর্নিংস। এক্ষেত্রে লভ্যাংশ তো বুঝলাম যে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের বা মালিকদের মধ্যে বন্টন করা হয় সেটা হলো লভ্যাংশ। আরেকটা আছে হলো সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা কি? মুনাফার যে অংশ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বা ব্যবসায় সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় বা সংরক্ষণ করা হয় তাকে বলা হয় সংরক্ষিত মুনাফা বা রিটেনড আর্নিংস। অর্থাৎ প্রতিষ্ঠানে ধরো একটা হিসাব কলসে ধরো প্রতিষ্ঠানের মুনাফা হলো, ধরো 10 লাখ টাকা মুনাফা হয়েছে, তো ওই 10 লাখ টাকা মুনাফা যে হয়েছে, যেটাকে আমরা বলতেছি কর পরবর্তী নিট মুনাফা, তো এই নিট মুনাফার কি করতেছে প্রতিষ্ঠান হলো, প্রতিষ্ঠানে যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে কিছু টাকা হলো লভ্যাংশ আকারে দিচ্ছে, আর বাকি যে টাকাটা থাকতেছে ওই বাকি টাকাটা প্রতিষ্ঠানের হলো ভবিষ্যতে প্রতিষ্ঠান যাতে ওই টাকাটা ইউজ করতে পারে, ব্যবসায় কাজে লাগাইতে পারে, ব্যবসায় সম্প্রসারণের কাজে লাগাইতে পারে, সেই জন্য ব্যবসায় হলো সংরক্ষণ করতেছে। তো ওই টাকাটাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। তাহলে এই যে টোটাল 10 লক্ষ টাকা প্রতিষ্ঠানের কর পরবর্তী নিট মুনাফা, এটার কতটুকু আসলে লভ্যাংশ আকারে শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হবে, আর কতটুকু বা প্রতিষ্ঠান হলো সংরক্ষিত মুনাফা হিসাবে প্রতিষ্ঠানের সংরক্ষণ করবে, এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণটাকে বলা হয় লভ্যাংশ সিদ্ধান্ত। ধরো আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত নিল যে 10 লক্ষ টাকার মধ্যে আহ ধরো 70% বা 70% টাকা হলো লভ্যাংশ আকারে দেওয়া হবে, অর্থাৎ 7 লাখ টাকা, আর বাকি যে 30% বা 30% থাকতেছে ওইটা হলো 3 লাখ টাকা, ওই 3 লাখ টাকা হলো প্রতিষ্ঠানের সংরক্ষিত মুনাফা হিসাবে থাকবে, যেটা হলো প্রতিষ্ঠান ভবিষ্যতে ব্যবসার কাজে লাগাইতে পারবে। এই যে একজন আর্থিক ব্যবস্থাপক লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্তটা গ্রহণ করছে যে কতটুকু পার্সেন্টেজ লভ্যাংশ আকারে থাকবে আর কতটুকু হলো সংরক্ষিত মুনাফা আকারে থাকবে, এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণটাই আসলে কি লভ্যাংশ সিদ্ধান্ত। এই যে এখানে হলো ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে অর্জিত মুনাফার কি পরিমাণ বা কত শতাংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করতে হবে তা ঠিক করে নিতে হয়, যা হলো লভ্যাংশ সিদ্ধান্ত হিসেবে পরিচিত। তো এটাই মূলত হলো আমাদের অর্থায়নের ব্যবস্থাপকীয় সম্পর্কিত 3টা সিদ্ধান্ত, একটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত, আরেকটা হলো লাস্ট লভ্যাংশ সিদ্ধান্ত। তো এখানে হলো এই স্লাইডে হলো কিছু এমসিকিউ দেওয়া হয়েছে যেটা হলো বিগত বোর্ডে আসছে। যেমন এখানে 1 নম্বর এমসিকিউটা কি বলছে যে নিচের কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ। তো ব্যবসায় অর্থায়নের যে কার্যাবলী টপিকটা আমি পড়াচ্ছিলাম, তো ওই যে ব্যবসায় অর্থায়নের কার্যাবলী টপিকে কিন্তু আমরা অনেকগুলা কাজ নিয়ে আলোচনা করেছি অর্থায়নের। আর্থিক পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ, তারপর তহবিল সংগ্রহ করা, মূলধন বাজেটিং, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তারপর তহবিল বন্টন, মুনাফা বন্টন, তো এই কাজগুলোকে বলা হয় অর্থায়নের কাজ। তো এখানে বলা হয়েছে যে এখানে কোনটা আসলে অর্থায়নের কাজ। এখানে দেখো ফার্স্টে কি বলা হয়েছে যে আয় বিবরণী প্রস্তুত করা। আয় বিবরণী প্রস্তুত করা, বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী আছে না, আয় বিবরণী, তারপর হলো মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তারপর হলো নগদ প্রবাহ বিবরণী, এই যে বিভিন্ন ধরনের বিবরণী যে প্রস্তুত করা, এই বিবরণী প্রস্তুতের কাজ কিন্তু একজন অ্যাকাউন্টেন্টের। আর একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার যে হলো ফাইন্যান্সের কাজগুলো করতেছে, তার কাজ হলো এই যে অ্যাকাউন্টেন্ট যে বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী তৈরি করতেছে, এই আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণের কাজ হলো একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের, যেগুলো ফাইন্যান্সের কাজ। তো এক্ষেত্রে তাহলে অবশ্যই কি আয় বিবরণী প্রস্তুত করা অবশ্যই অর্থায়নের কাজ না। তারপর হলো এখানে এটা খ হবে, আচ্ছা এখানে খতে ধরো এটা খ হবে, খ, এটা গ, এটা ঘ।
তো খতে বলা হয়েছে যে আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত নিশ্চিত করা। তো আমরা যে অর্থায়নের যে ডেফিনেশন পড়তেছিলাম, তো অর্থায়নের ডেফিনেশনে কিন্তু দেখছি যে অর্থায়ন মূলত কি, যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কি পরিমাণ অর্থ দরকার, সেই অর্থটা সংগ্রহের জন্য উপযুক্ত উৎস খোঁজা, এবং যেটা থেকে হলো কম খরচে অর্থটা সংগ্রহ করতে হবে, সেখান থেকে হলো অর্থটা সংগ্রহ করতে হবে, তারপর হলো অর্থটা সংগ্রহ করে সেটা বিনিয়োগ করতে হবে, এটা সঠিক ব্যবহার করতে হবে। তো এই যে বলতেছি অর্থটার সঠিক ব্যবহার, এই যে এটা কিন্তু খতে চলে আসছে যে আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা, তাহলে আমাদের আনসার হবে খ। এখানে গ বলছে আর্থিক ব্যবস্থার বিবরণী প্রস্তুত করা, এটা আসলে অ্যাকাউন্টিং এর কাজ। তারপর পণ্য উৎপাদন ও বন্টন করা, এটাও না, তাহলে উত্তর হবে এখানে খ, আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা। তারপর 2 নম্বর এমসিকিউতে বলছে যে সরকারি অর্থায়নের প্রথম কাজ কি। তো সরকারি অর্থায়ন টপিকটা যখন আমি পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে সরকারি অর্থায়নের ক্ষেত্রে ফার্স্টে হলো ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়, তারপরে হলো আয়ের পরিমাণ নির্ধারণ করতে হয়। তার মানে এখানে সরকারি অর্থায়নের ক্ষেত্রে ফার্স্ট কাজটা হলো ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা, উত্তর খ। তো এগুলাই মূলত ছিল আজকের আলোচনা। আমরা হলো সেকেন্ড ক্লাসে হলো বাকি যে টপিক আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে এতটুকুই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী একটা নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।